আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আমার ছেলে স্কুলে গেল 7:30টার দিকে। তারপর এখন নাস্তা রেডি করে নেওয়া হচ্ছে বাসায়, আমি আর আমার বর দুজনই। বাবা তো আমার ছোট ননদের বাসায়, আর তুর্য স্কুলে গিয়েছে। তো আজকে রেডিমেড নাস্তা খাচ্ছি আমরা। আমার বর বলল বাসায় যেহেতু কেউ নাই তো নাস্তা রেডি করা লাগবে না, আমি নিয়ে আসবো। তুর্যকে ভাত খাওয়াই দিয়েছিলাম, তো আমার বরও চলে গেল এখন। বাসায় আমি এখন একা, তো আমার বর যাচ্ছে দেখে আমি আমার বরকে দেখতেছি। এটা আমার পুরনো অভ্যাস, বিয়ের পর থেকেই আমি এইভাবে ব্যালকনিতে আমার বর আমার বাচ্চারা যখন যায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যতক্ষণ না পর্যন্ত ওরা একদম চলে যায়। তো খেয়াল করেন আমার বর কিন্তু উপরের দিকে তাকায়, সব সময় সে জানে যে আমি উপর থেকে দেখি। এদিকে গতকাল রাত্রেবেলা আমার বর তুর্যের জন্য একটা ড্রেস নিয়ে এসেছে। তো আসলে নিয়ে এসেছে পাঞ্জাবি। তো তুর্যও রাত্রেবেলা ঘুমিয়েছিল, নিয়ে এসে রেখে দিয়েছে, আমিও আর খুলিনি। তো এখন খুলে একটু দেখতেছি। জামা কাপড়ের ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়, যেমন আমি আর আমার মেয়ে দুজনে অল্টারনেট করে কাপড় পরি। এখন তুর্য আর তুর্যের বাবা অল্টারনেট করে কাপড় পরে। তুরাবি আর আমি অনেক আগে থেকেই অল্টারনেট করে কাপড় পরি। তুর্য ইদানিং যেহেতু হঠাৎ করে বড় হয়ে গিয়েছে, তো ওর বাবার সাইজের কাপড় ওর নিতে লাগে, তো দুজনে এখন থেকে শুরু করেছে অল্টারনেট করে কাপড় পরার। এই যে এই শার্টটা, এটা কিন্তু আমার ছেলের, তো ওর বাবাও পরেছিল, তো মাশাল্লাহ দুজনকেই বেশ ভালো লাগতেছিল। তো আমি এখন ওর কাবার্ডের মধ্যে রেখে দিলাম। ও স্কুল থেকে আসার পরে চেক করব যে কীরকম হয়েছে, সাইজ ঠিক হবে কি হবে না। কিছুটা সময় রেস্ট নেওয়ার পরে আমি এখন ড্রয়িং রুমে এসেছি। ভাবতেছি যে আগে ঘর বাড়ি সব ঝেড়ে নেব, তারপর গোসল করে রান্নাঘরে যাব। তো ঝাড়া মোছার কাজটা আমি ড্রয়িং রুম থেকে শুরু করেছি। ড্রয়িং রুমের সোফাগুলো ঝেড়ে নেওয়ার পরে তারপর পুরো বাড়ির ফার্নিচার মুছে নিয়ে ঘর ঝাঁট দিয়ে দেব। গত ব্লগে আমার মেয়ে চলে যাচ্ছে দেখে অনেক আপুরা মন খারাপ করেছে, তারপর আমার মেয়ের জন্য দোয়া করেছে, আমাকে সান্ত্বনা দিয়েছে। সত্যিই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মন থেকে সকলের জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া। অনেকেই জিজ্ঞেস করেছে যে কি দরকার ছিল আমার মেয়েকে হলের মধ্যে পাঠানোর, আর বাসা থেকে ইউনিভার্সিটি কত দূরে। তো আজকে সব আমি ভিডিওতে বলে দেব, তার সঙ্গে কিছু কমেন্ট পড়ব। তো প্রথম কমেন্টটা পড়ব, মেহেরিমা মিনহা 25 আইডি থেকে কমেন্ট করেছিল, আন্টি মা নেই আজ 6 বছর, এরপর থেকে হস্টেল লাইফ, তুরাবির জন্য অনেক শুভকামনা, দাদা ভাই সহ সবার জন্য ভালোবাসা। প্রথমত মামুনি, অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করো, আর জেনে খুব খারাপ লাগলো যে তুমি তোমার মাকে হারিয়েছো। মামুনি, আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যেই, যার যখন সময় হবে তাকে চলে যেতেই হবে। কষ্ট লাগছে যে তুমি তোমার মায়ের আঁচলের ছায়ায় নাই, কিন্তু মামুনি তোমার মায়ের আঁচলের ছায়ায় তুমি যদিও নাই, কিন্তু তুমি জানো যাদের মা বাবা থাকে না তারা কিন্তু সব সময় আল্লাহর রহমতের ছায়ায় থাকে। অনেক দোয়া আর ভালোবাসা রইল, ভালো থেকো মামুনি। গতকালকে পুরনো এক ভিডিওতে ফারহান হক কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার ওয়াশিং মেশিনটা টপ লোড কিনা, আর
কাপড় কীরকম পরিষ্কার হয়, তাছাড়া ওয়াশিং মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। বিস্তারিত কতখানি বুঝিয়ে বলতে পারবো সেটা আমি নিজেও জানি না। তো প্রথমত অসংখ্য ধন্যবাদ, আপনি ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন। আমার ওয়াশিং মেশিনটা সিঙ্গার ব্র্যান্ডের। প্রায় 4 বছর হয়ে গিয়েছে ওয়াশিং মেশিনটাতে আমি কাপড় ধুচ্ছি। কাপড় পরিষ্কার হয়। আর আপনি জিজ্ঞেস করেছেন মেশিনটা টপ লোড কিনা। হ্যাঁ, টপ লোড। অন্যান্য ওয়াশিং মেশিনের ম্যানুয়াল সিস্টেমে যা যা থাকে আমারও মেশিনে তাই আছে, বাস এতটুকু বলে দিতে পারবো। কথা বলতে বলতে আমি কিন্তু ড্রয়িং রুমের অনেক কিছু মুছে নিয়েছি। আসলে এই যে ছোট ছোট ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো একটু সাবধানে মুছতে লাগে, হাত থেকে পিছলে পড়ে গেলে একদম শেষ। যেহেতু আমার এগুলো শখের জিনিস, পুরো বাড়ির ফার্নিচার মোছা থেকে ঝাঁট দেওয়াতে আমার প্রায় 2 ঘন্টা সময় লাগে। বেশিরভাগ টাইম ফার্নিচার মোছা, ঘর ঝাড় দেওয়া এটা তুরাবি করতো। এখন যেহেতু তুরাবি নাই, তো আমাকেই করতে লাগবে। আর আজকে তো বাবা নাই, যার কারণে দুপুরে যে রাইট টাইমে টেবিলে খাবার দেওয়া, এটার কোনো টেনশন নাই। কারণ ছেলে আর আমার বর ওরা তো একটু লেট করে আসে। কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, রথ সেরকম ওঠে না। তো এখন না ঠান্ডা আর গরমের খেলা চলছে। হঠাৎ করে ঠান্ডা, আবার হঠাৎ করে গরম। এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি। অফ ক্যামেরায় কাটাকুটা চা সব করে নিয়েছি। তো কায়তা ভাজি করব, কায়তা কেটে নিয়েছি। তো কায়তা সবসময় আমি ধোয়ার পরেই কেটে নেই। আর এদিকে একটা সবজি করব মিক্সড, সেটাও কেটে নিয়েছি, এটা রুটির জন্য। আর অলরেডি কিন্তু আমি মাংস তুলে দিয়েছি প্রেসার কুকারে। গতকাল রাত্রেবেলা পেয়ারা নিয়ে এসেছিল, আমি ওইভাবেই পলি ব্যাগে রেখে দিয়েছিলাম। এখন এগুলো বাস্কেটের মধ্যে তুলে নেব। আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। এমডি সুমাইয়া কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম প্রিয় আপু। আপু ভালো আছো? আপু, এত মানুষের মাঝে তুমি আমার বাবার কথা মনে রেখেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবার শরীর ভালো না, এক কথায় বললে বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপু তুমি আমার বাবার জন্য দোয়া করিও। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করেছিলাম আপুর বাবার জন্য দোয়া করে দিতে। তখন আপুর বাবা ঢাকা হসপিটালে ভর্তি হয়েছিল। তো কিছু টেস্ট দিয়েছিল, টেস্টের রিপোর্ট এসেছে আপুর বাবার ক্যান্সার, তার সঙ্গে বিভিন্ন রোগ ধরা পড়েছে। তো আবারও আজকে আমার ইউটিউব পরিবারের সকলকে রিকোয়েস্ট করব, আপুর বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ট্রিটমেন্টের জার্নিটা সহজ করে দেন। সোমাইয়া আপু, আমি খুব ভালোভাবে ফিল করতেছি তোমার মনের কি অবস্থা। তুমি কমেন্টে বলেছিলে যে আমি বাবার মেয়ে হয়ে কিছু করতে পারতেছি না। আসলে অনেক সময় না অনেক কিছু আমাদের হাতে থাকে না। আপু আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ আল্লাহ কোনো রাস্তা বের করবে। আর আঙ্কেলের পাশাপাশি তুমি নিজের প্রতিও খেয়াল রেখো। ভালো থেকো আপু। কথা বলতে বলতে আমি এদিকে কায়তা ভাজি তুলে দিয়েছি। তো কায়তাটা একটু পুরোট ছিল, প্রথমে কায়তাটা একটু রান্না করে নেওয়ার পরে তারপরে আলু দিয়ে দিয়েছি। কায়তার মধ্যে আলু দিয়েছি, এখন দিয়ে দেব মাংসের মধ্যে আলু। তো আলুর কথা বলতেই মনে পড়ে গেল রেইনবো লাইফ থেকে আপুর কমেন্টের কথা। গত ব্লকেই আপু বলেছিল যে তোমরা আলু বেশি পছন্দ করো, তাই না? বাবা তো একদমই আলু খেতে চায় না, কিন্তু বাচ্চা দুটো আলু খুব বেশি পছন্দ করে, যার কারণে প্রত্যেকটা তরকারিতে কম বেশি আলু দেওয়া হয়। এদিকে কায়তা ভাজিটা হয়ে গিয়েছে, এটা আমি ঢেলে নিচ্ছি, শুকনো শুকনো করে নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে।
গত ব্লগে অনেকে জিজ্ঞেস করেছিল যে আমার মেয়েকে আমি কেন হলে পাঠিয়ে দিলাম, আর এটার উপরেই আমি আজকের ভিডিও টাইটেল দিয়েছি। তো এখন এ প্রসঙ্গে কথা বলবো। জাহানারা মীরা 8820 আইডি থেকে কমেন্ট করেছিল, আপু আমার খুব খারাপ লাগছে, কেননা তুমি জানো আমার ছেলে ইউরোপে থাকে। আমার অনেক খারাপ লেগেছে, তাই চোখে পানি সামাল দিতে পারিনি। মামুনি যাইতেছে দেখে। ওর ভার্সিটি কি খুব দূরে আপু? কি দরকার আপু ওকে হলে দেওয়ার? তোমার পাশে ছিল, তোমার জন্য তো ভালো ছিল। বাসায় যেদিন থাকতো তোমার সাথে সাথেই তো থাকতো। তোমার জন্য মামুনিকে দরকার। কিছু মনে করনি তো আপু? যদি অনেক দূর হয় তবে যেতে হবে, দেখো চিন্তা করে, বাকিটা আল্লাহ ভরসা। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকো। আপু আমি কিছু মনে করিনি, আমার তো খুব ভালো লেগেছে, তুমি আমার চিন্তা করেই বলেছ। জাহানারা মীরা আপুর মতো অনেক আপুরাই কমেন্ট করে জানতে চেয়েছে যে কেন আমি ভার্সিটিতে পাঠাচ্ছি আর ভার্সিটি কত দূর। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই। আমি চলে এসেছি আমার ছেলের ব্যালকনিতে। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, খেয়াল করেন ওই যে বাইরে পাইপ দিয়ে কিন্তু পানি পড়তেছে। তো আমি চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম, এজন্য যেগুলো গাছে পানি দেওয়া দরকার একটু দেখে দেখে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার শরীর খারাপ, এজন্য অনেক আপুরা আমার চিন্তা করেই কিন্তু বলেছে যে ভার্সিটি কি অনেক দূরে, যে হলে যেতে হবে। আসলে আপু আমরা মেয়ে হয়ে জন্মিয়েছি, সারা জীবন তো বাবার বাসায় থাকবো না। একটা না একটা সময় নিজের সংসার গড়ার জন্য বাবা মার কাছ থেকে দূরে যেতে হবে। আর বাবার বাসার চার দেয়ালের মাঝে থাকলে বাহিরের জগৎ সম্বন্ধে তার কোনো ধারণাই হবে না। বাইরে মানুষের সঙ্গে যখন মিশবে তখন সে বুঝবে যে আসলে বাইরের জগৎটা কী। আগামী দিনের চলার পথ সহজ করার জন্য আমরা এই ডিসিশন নিয়েছি, বাকিটা উপর আল্লাহর হাতে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করেছেন, এজন্য আবারও মন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আচ্ছা, এদিকে খেয়াল করেছেন আজকে হাতের মধ্যে কিন্তু আমি কবুতরকে খাবার খাওয়াচ্ছি। ছাদে এসেছি তো দেখলাম যে কবুতর আজকে আমাকে ভয় পাচ্ছে না, তো হাতের মধ্যে খাবার দিলাম। তো দেখলাম যে সবাই আসতেছে, ভয়টা অনেকটা কেটে গিয়েছে। তো দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। আর এই যে বদমাইশ সালমা বলেছিল এ হিংসুটে খুব, তো ও কাউকে খেতে দিচ্ছে না। প্রথমে কিন্তু ও আমার কাছে এসেছিল, ওর সাহস দেখে বাকিরা এসেছে। সাথে কিন্তু খেয়াল করেছেন মাশাআল্লাহ অনেকগুলো চড়ুই পাখি এসেছে। আজকে ছাদে আমার খুব ভালো লাগতেছে। এক তো ছাদ বৃষ্টিতে ভেজা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপর কবুতরগুলো, সাথে চড়ুই পাখি, মাশাআল্লাহ। বাসায় একা থাকলে আমি এইভাবে নিজেকে বিজি রাখি বাড়ির কাজে। তারপরে এই যে বাসায় আমি একা নাই, আমার সঙ্গে কবুতর চড়ুই পাখি এরা আছে। তো ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায়। তো গাছের এই পাকা পেয়ারাটা তুলে নিলাম, এটা খেতে খেতে ছাদের পরিবেশে একটু এনজয় করব। পেয়ারাটা অনেক মিষ্টি। খেয়াল করেন আমি এদিকে চলে এসেছি, তো কবুতর কিন্তু চলে এসেছে আমার কাছে। ওই যে হিংসুটে কবুতর যে আমাকে বেশি পছন্দ করে। মাশাআল্লাহ, আরেকটা জিনিস খেয়াল করেন, আমার গায়ের মধ্যে প্রজাপতি উঠেছে। অনেক দিন পর আমার গায়ে প্রজাপতি, খুব ভালো লাগছে সত্যি। আজকে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। এক তো কবুতর অনেকটা ভয় কেটে গিয়েছে, তার ওপর গায়ের মধ্যে প্রজাপতি। এই যে এখন যাই গাছের মধ্যে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে।
আর যারা ইতিমধ্যে এই কাজটা করেছেন, মন থেকে আপনাদের সকলের জন্য রইল ভালোবাসা আর দোয়া। খেয়াল করেন, একটা কবুতর যে হিংসুটে সে আসলে এই যে এ খুব বদমাইশ। একে আমি ধরে একটু বকা দিলাম যে এরকম হিংসুটে কেন, আরগুলোকে খেতেই দেয় না। তো বকা দেওয়ার পরে দেখলাম যে একটু ভদ্র হয়েছে। তারপরও যার যেটা নেচার সেটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আলহামদুলিল্লাহ, দুপুরে খাওয়ার পরে আমি ড্রয়িং রুমের ব্যালকনিতে এসে বসেছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এনজয় করতেছি। এরই মধ্যে বাবা এসে নিচে এত জোরে জোরে চিৎকার করতেছে। তুর্য বলে অনেক জোরে চিৎকার করতেছিল। তো বাবাকে শান্ত করার জন্য এখন বাবাকে মিষ্টি দেওয়া হয়েছে। মিষ্টির কথা বলেই বাবাকে শান্ত করা হয়েছে, নাহলে বাবা আবার বের হয়ে যাচ্ছিল। বাবা আসলে মনে করেছে কি যে আমি অসুস্থ হয়ে গিয়েছি। তো আমি বাবার সঙ্গে বসে আছি, তার সঙ্গে বাবার পছন্দের মুভি চালু করেছি, মোগলে আজম। তো বাবা মুভি সম্বন্ধে একটু কথা বলতেছে। এরই মধ্যে আমার বরকে ফোন দেওয়া হয়েছে। তো আমার বর চলে এসেছে। বাবা আমার ছোট ননদের বাসায় ছিল যে, ওখান থেকে কিন্তু না বলে চলে এসেছে। এদিকে ছোট ননদকে ফোন করা হলো, তারপর কেয়ারটেকারকে বলা হলো যে চলে আসতে তাড়াতাড়ি। তো বাবা তুরাবির সঙ্গে এখন কথা বলতেছে। বাবা বাসায় এসে আমাকে বসায় নিয়ে বলতেছে, তুমি ভালো আছো তো? তুরাবি ফোন করে কান্না করতেছে। আমি তো ভেবেছি তোমার কিছু হয়েছে। বাবা মনে হয় খাওয়ার পরে যখন ঘুমিয়েছিল তখন স্বপ্ন দেখেছে, আর ওই অবস্থায় চলে এসেছে। এদিকে আমার বর পেয়ারা নিয়ে এসেছে, আর এরই মধ্যে আবার কেয়ারটেকার চলে এসেছে। ছোট আপু রান্না করা কিছু মুরগির মাংস পাঠিয়ে দিয়েছে, আমি এগুলো ঢেলে নিচ্ছি। আর বাবা যে ছোট আপুর বাসা থেকে এসেছে সেটাও কিন্তু বলতে পারতেছিল না, যার কারণে বাবাকে দ্বিতীয়বার আর বাইরে একা ছাড়া হয়নি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।